কত না পথ বাকি আছে বলে না। সেই দুপুরে বেরিয়েছি আর এখন সন্ধে হয়ে গেল। বুয়া কিনা মামা বাড়িতে যেতেই পারলাম না মা। কি আর করবি মা বল, দূরের পথ, তবুও তো আমি তোকে জঙ্গলের পথ দিয়ে নিয়ে যাচ্ছি, যাতে তাড়াতাড়ি করে পৌঁছতে পারি, বুঝলি? না, মামা বাড়িতে গিয়ে আজ আর গ্রাম ঘুরে দেখা হবে না। ইচ্ছে হয়েছে, এত কথা বলা বাদ দিয়ে তাড়াতাড়ি পা চালাতে থাক, নইলে যে সন্ধ্যের আগে কিছুতেই পৌঁছতে পারবো না। ও মা, তুমি কি কারো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ গো? মনে হচ্ছে জঙ্গলের ভেতরে কেউ কান্নাকাটি করছে। হ্যাঁ গীতা, ওসবে কান্না দিয়ে তাড়াতাড়ি চল তো, সন্ধে যে হয়ে এলো প্রায়। কি কি তোমরা, এই তো কয়েক বছর আগেই তোমরা এখান থেকে ঘুরে গেলে, আবারও কেন এসেছো বলো তো? আমাদের বাড়িতে কি ভাত ফুরিয়ে গেছে নাকি? হ্যাঁ, এসব তুমি কি বলছো কি ছোট বউ? সে কবে এসেছিলাম আর আজকে এলাম, আমি কি আমার ভাইয়ের বাড়িতে বেড়াতে আসতেও পারবো না নাকি? হ্যাঁ হ্যাঁ, পারবেই তো। আমি বলি কি, তোমরা মা আমি এখানেই থেকে যাও, যত সব আপদ। কে এসেছে বউ? তুমি এভাবে চিৎকার কেন করছো? আরে আরে, দিদি যে, কতদিন পরে এলি রে দিদি, বলছি বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়, ভেতরে আয়। ঘরে যাওয়ার কি আর জো আছে রে ভাই? আসতে না আসতে তোর বউ কতগুলো কথা শোনালো। সত্যি রে ভাই, এ বাড়িতে এলে বড় বউকে খুব মনে পড়ে। বড় বউ যে কেন আমাদেরকে ছেড়ে চলে গেল, ছোট বউ কখনোই বড় বউয়ের মতো হবে না রে ভাই। কি আর করবো রে দিদি বল, সবই যে আমার নিয়তি। তুই আর কথা বাড়াস না, আয় ঘরে আয়। কত সব আদিক্ষেতা, সবাই যেন বড় বউয়ের গুণ ভুলতেই পারছে না। ওকে অপমান করা, তাই না? বোঝাবো মজা। হুম। তো মামি, এসব তুমি কি রান্না করেছো বলো তো? নুনে যে মুখটা আমার পুড়ে গেল। এত নুন দিয়েছো যে নুনের খাবারটা খাওয়াই যাচ্ছে না। আসলেই তো ছোট বউ, এই খাবার তো মুখেই দেওয়া যাচ্ছে না। বাড়িতে আসতে না আসতেই তোমরা আমার নামে দুর্নাম গাবে, আর আমি বুঝি তোমাদের রাজভোগ করে খাওয়াবো? কথা তোমরা কি করে ভাবে? হ্যাঁ, ইচ্ছে হলে খাও, না ইচ্ছে হলে চলে যাও। তুমি যে কেন খামোখা মামির সাথে বাঁচাতে গেলে মা? এবার তবে না খেয়েই থাকো। আমি চললাম গ্রাম ঘুরে দেখতে। কি কাণ্ড, আবারও আমি কিনা কান্নার আওয়াজ পাচ্ছি। কিন্তু এখানে এভাবে কে কাঁদছে? তাহলে তো আমি এমন কান্নার শব্দ পেয়েছিলাম। দেখি তো ঘটনাটা কি। হ্যাঁ, এটা আমি কি দেখছি? নীলকলা? আমি আবার ভুল দেখছি না তো? আগো, তুমি একদম ঠিকই দেখেছো, এসব যে নীলকলা। আর তুমি তুমি ঠিকই শুনেছো, আমি কাঁদছিলাম। তো কেন, কেন তুমি কাঁদছো? তাছাড়া তোমার স্বাভাবিক কলা না ধরে এমন নীল কলা কেন ধরলো? সবচেয়ে অনেক কথা গো, ছোট্ট ফুলি বাজারের ব্যাগ নিয়ে। ও মা, কোথায় গেলে গো? এই দেখো, আমি বাজার করে নিয়ে এসেছি। উফ, বাজারের ব্যাগটা কি ভারী গো। এই নাও, বাজারের ব্যাগটা নাও। এতটুকু একটা বাজারের ব্যাগ বয়ে নিয়ে এসে এত ন্যাকামো কেন করছিস? হ্যাঁ, এ হচ্ছে মাথায় করে পাহাড় তুলে নিয়ে এলি। বলছি ঠিকঠাক মতো সব বাজার এনেছিস? হ্যাঁ মা, লিস্ট দেখে তুমি মিলিয়ে নাও, একটা বাজারও আমি বাকি রাখিনি। আর হ্যাঁ মা, সব বাজার করার পর 10 টাকা বেঁচে গিয়েছিল। আমি সেই 10 টাকা দিয়ে আইসক্রিম কিনে খেয়েছি। কি বললি তুই? টাকা ফেরত না নিয়ে এসে তুই কিনা আইসক্রিম খেয়েছিস? শেয়ানা মেয়ে একটা। তবে রে, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। হায়, আমি কি করলাম? মুখ পুরিটা আবার মারা গেল না তো? না না, এর বাবা ফেরার আগেই একে মাটিতে পুঁতে রাখতে হবে। ধুর ধুর, এখানকার মাটি খোঁড়া দেখে তো যে কেউ বুঝে যাবে যে এখানেই রেখেছিলাম। না, এখানে রাখা যাবে না, ওই যে আমি ধরা পড়তে পারি। বুদ্ধি খাটিয়ে অন্য কোনো ব্যবস্থা আমাকে করতেই হবে। এসব বলতে বলতে রাগিনীর চোখ যায় একটি কলা গাছের দিকে, আর তখনই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। রাগিনী কলার চারাটা নিয়ে এসে সেই কবরের ওপর লাগিয়ে দেয়। বাবা, ঝামেলা শেষ। এবার ওর বাবাকে একটা গল্প বানিয়ে আমি বুঝ দেব। সেই কন্যার ভূত যে আমার শরীরে প্রবেশ করে
আর সেই কন্যার ভূতই আমার শরীরে থেকে হু হু করে কান্নাকাটি করে। ভূত কন্যার কলা গাছ হওয়ায় আমার কলা নীল হয়ে যায়। আরে ভূত কন্যাকে ওর মা অনেক কষ্ট দিয়ে মেরেছে। বলছি কি, ভূত কন্যাকে মুক্ত করার কি কোনো উপায় নেই? গো, তুমি বরং আমাকে এক কোপে কেটে ফেলো, তবে আমার ভেতর থেকে ভূত কন্যা বেরিয়ে আসবে। তুমি কি কথা বলছো কলা গাছ? তবে যে তোমার প্রাণ যাবে। কে যাক, কিন্তু ওই ভূত কন্যা তো মুক্তি পাবে, তাতেই আমার খুশি। তুমি এক কাজ করো, এই ভূত কন্যাকে তুমি মুক্ত করে দাও। কলা গাছের কথা শুনে গীতা একটা বড় দা নিয়ে আসে। সেই দা দিয়ে গীতা কলা গাছটা এক কোপে কেটে ফেলে, আর তখনই কলা গাছের ভেতর থেকে সাদা ধোঁয়া বের হতে থাকে। দেখ বাবা, ভূতটা তো মুক্ত হলো, এবার তবে আমি বাড়িতে ফিরে যাই। মা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। ও মা, এত কষ্ট করে তুমি তরকারিগুলো কাটছো, তোমার কষ্ট হচ্ছে না? বলছি কি মা, আমি তোমাকে সাহায্য করি। এ কি রে ফুলি, তুই? তোকে না আমি মেরে পুঁতে রেখেছিলাম, তবে তুই এখানে কি করে এলি? এসব আমি কি শুনছি কি বউ? তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, আর তুমি কিনা আমার মেয়েকে মেরে ফেলেছো। ওকে মেরে ফেলে তুমি আমাকে বলেছো আমার মেয়ে হারিয়ে গেছে। আজ তো তোমার আর রক্ষে নেই। মা ফুলি, তুই আমাকে ক্ষমা কর মা, আমি যে তোকে বাঁচাতে পারিনি। না বাবা, তোমার কোনো দোষ নেই, সব দোষ যে এই শয়তান মহিলার। এসব আমি কি দেখছি? ভূত? মা, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনা ভূত দেখছো? ভয় পাস না রে বোন, আমি হলাম সেই ভূত যাকে কিনা তুই কলা গাছ থেকে মুক্ত করেছিস। এটাই হলো সেই কুলাঙ্গার মহিলা রে, যে আমাকে হত্যা করেছিল। ভয় পাস না বোন, আমি তো এখানে এসেছি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে। বোন, আমি তোর কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো রে, তোর জন্য যে আমি আজ সবাইকে সবটা জানাতে পারছি। আমারও প্রতিশোধ নেওয়ার সুযোগ হলো। আসলে আসলে আমি ইচ্ছে করে করিনি। আমাকে আমাকে ছেড়ে দে মা, ছেড়ে দে। হ্যাঁ গো, তুমি হাঁ করে কি দেখছো? আমাকে বাঁচাও। রাগিনী সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসে না, আর ভূতটা রাগিনীকে নিয়ে চলে যায়। উফ জ্বালা, আমার আর ভালোই লাগে না। আবারও সূর্য উঠলো, আবারও একটা দিন শুরু হয়ে গেল। আমার ঘরের কাজগুলো আমাকে করতে হবে, আবার রান্না বান্নাও করতে হবে। এত কাজ করতে করতে আমার আর ভালোই লাগে না। না, এক্ষুনি উঠতে পারবো না আমি, আর একটু ঘুমিয়ে নেই। এ কথা বলে বনিতা আবারও ঘুমিয়ে পড়ে। বনিতা অলস একটি মেয়ে। বনিতা বিলাসপুর গ্রামে একাই থাকতো। বাবা মা অনেক আগেই মারা গেছে। উফ বাবা, স্নান করেও যেন শান্তি নেই, বড্ড ক্লান্তি লাগে। কেন যে এত কাজ করতে হয়? না বাপু, আমি আর এখন বাড়িতে ফিরবই না। আগে বিশ্রাম নেই, তারপর না হয় বাড়িতে ফেরার কথা ভাববো। স্নান করতে গিয়ে তো বড্ড হাঁপিয়ে উঠেছি একেবারে। এরপর বনিতা নদীর পাড়ে একটা বড় গাছের নিচে যায়, আর সে গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে। তখনই বনিতা একটি সুন্দর পাখিকে দেখতে পায়। আহা, পাখিদের জীবন কত সুন্দর! কি সুন্দর একটু খাবার জোগাড় করে খাচ্ছে, আর মনের সুখে উড়ে বেড়াচ্ছে। আমি যদি পাখিদের মতো হতাম, তাহলে আমিও মনের সুখে উড়ে বেড়াতাম। আমাকে আর এত কাজ করতেই হতো না। বনিতার কথা শেষ হতে না হতেই পাখিটা এক সুন্দরী পাখির রানীতে পরিণত হয়।
আর এ কাণ্ড দেখে বনিতা তো বেশ ঘাবড়ে যায়। ঘাবড়িও না মেয়ে, আমি পাখি রানী। আমি সবসময় পাখিদের রূপে থাকলেও আমার ইচ্ছাধারী শক্তির বলে আমি মানুষে পরিণত হতে পারি। আসলে তোমার পাখি হওয়ার বাসনা শুনে আমি এই রূপ ধারণ করেছি। তুমি কি সত্যি পাখি হতে চাও? পাখিদের মতো জীবনযাপন করতে চাও তুমি? বলো। চাই তো, পাখি হলে মানুষের মতো এত কষ্ট সহ্য করতে হবে না। আমি শুধু ডানা মেলে আকাশে উড়ে বেড়াবো, আর এজন্যই তো আমি পাখি হতে চাই। বেশ, তবে আমি তোমার ইচ্ছা পূরণ করব। তুমি এবার পাখিদের জীবন উপভোগ করবে। এরপর পাখি রানী তার শক্তির বলে বনিতাকে একটা ছোট্ট পাখি বানিয়ে দেয়, আর টুনি পাখি রূপে বনিতা ভীষণ খুশি হয়। তোমাকে অনেক ধন্যবাদ পাখি রানী, আমার এই ইচ্ছে পূরণ করার জন্য। এবার আমাকে আর এত কাজ করতে হবে না। কি মজাটাই না লাগছে আমার। এরপর পাখি রানী পাখিতে পরিণত হয় আর ডানা মেলে উড়ে যায়, আর বনিতা রূপে টুনি পাখিও ডানা মেলে উড়তে শুরু করে। এভাবেই বেশ কদিন কেটে যায়। এতদিন অনেক ঘুরে বেরিয়েছি, নিজের ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে গিয়েছি, আর চোখের সামনে যা দানা শস্য পেয়েছি তা কুড়িয়ে খেয়েছি। সত্যি বড্ড আনন্দের জীবন পাখিদের। তবে আজ অন্য কিছু করা যাক। এ কথা বলে পাখি উড়াল দেয় আর উড়তে উড়তে অন্য জঙ্গলে চলে যায়। আর সেই জঙ্গলে যেতেই এই জঙ্গলে ছোট পাখি, এরকম পাখি তো এ জঙ্গলে আর একটাও নেই। আমি তো সব পাখি খেয়ে পেট পুজো করেছি, তবে আজ এর পালা। এরপর ঈগল টুনি পাখিকে ধরার জন্য ধাওয়া করে। এটা বুঝতে পেরে টুনিও প্রাণপণে উঠতে চেষ্টা করে। আরে, এই ঈগলটা আমার পিছনে পড়লো কেন? এই ঈগল, আমার কথাটা শোন। আমি কোনো সাধারণ পাখি নই, আমি একটা মানুষ রে, মানুষ। ধুর বাবা, এটা তো মনে হচ্ছে মূর্খ ঈগল একটা। এই ঈগলকে বলে আমার কোনো লাভ নেই, আমি তো এখন পাখি হয়ে গেছি। এই কথা বলতে বলতে টুনি দ্রুত উঠতে থাকে, আর হঠাৎই টুনি একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। আরে আরে, এই ছোট্ট পাখিটা কোথায় অদৃশ্য হয়ে গেল? আহারে, আমার চোখের সামনে থেকে শিকারটা হারিয়ে গেল। এই ছোট্ট পাখিটা এত চালাক! এরপর ঈগল রেগে সেখান থেকে চলে যায়, আর টুনি ঝোপ থেকে বেরিয়ে একটা গাছের ডালে বসে আর স্বস্তিতে নিঃশ্বাস নিতে লাগে। বাবা, জোর বাঁচা বেঁচে গেলাম। ঈগল বেটা তো আমার কথা বুঝতোই না। খামোকা আজ বুঝে আমার ঈগলের পেটেই যেতে হতো। খামাখা পাখি হতে গেলাম। আমি মানুষ হলে তো ওই ঈগলকে ধাওয়া করতাম। টুনির এসব কথা শেষ হতে না হতে একটা তীর এসে তার ডানায় লাগে। ও বাবা গো, ডানাটা বুঝি আমার ছিঁড়ে গেল। এই তো পাখিটা পড়ে গেছে। একটা তীরেই যে পাখিটা শিকার হবে তা আমি বুঝতেই পারিনি। এবার পাখিটাকে ধরে ঝোলাতে ঢুকালেই হয়। আর তখনই টুনি আহত অবস্থায় উঠতে থাকে আর ডানা ঝাপটাতে ঝাপটাতে শিকারির থেকে অনেক দূরে চলে যায়। আহ
আমি আর পাচ্ছি না। পাখি হয়ে তো দেখছি বড় বিপদে পড়ে গেলাম। পাখিদের কোনো মূল্য নেই, যখন তখন অন্যদের শিকার হতে হয়, আর প্রাণ বাঁচাতে কত কষ্টটাই না করতে হয়। না, আমি আর এত কঠিন জ্বালাতন জীবন চাই না। পাখির রানী, ও পাখির রানী, কোথায় তুমি? দয়া করে সামনে এসো। টুনির এমন করুণ কান্না শুনে পাখি রানী সেখানে চলে আসে আর টুনির দানা থেকে তীর বের করে। কি ব্যাপার পাখিরূপী মানুষ, তুমি এভাবে কাঁদছো কেন? এবার পাখিদের জীবন সম্পর্কে তোমার ধারণা হয়েছে, তাই না? আসলে শোনো, কেউই পরিশ্রম ছাড়া চলতে পারে না। সেটা পাখি হোক কিংবা মানুষ কিংবা অন্য কোনো প্রাণী, সবাইকেই পরিশ্রম করতে হয়। বুঝতে পেরেছো? পরিশ্রমই হলো জীবনের মূল। সে আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি, তাই আমি আর এই জীবন চাই না। আমি পুনরায় মানুষ হতে চাই। তুমি আমাকে মানুষ করে দাও পাখি রানী। মাফ করে দাও তুমি আমায়, সেই শক্তি যে আমার নেই। আমি শুধু মানুষকে পাখি করতে পারি, তবে পাখি থেকে মানুষ করার ক্ষমতা আমার নেই। হায় ঈশ্বর, এবার আমি কি করব? এসব তুমি কি বললে পাখি রানী? কেঁদো না তুমি, শান্ত হও, তুমি শান্ত হও। আমি তোমাকে মানুষে পরিণত হওয়ার উপায় বলে দিতে পারি। আর মানুষে পরিণত হতে হলে তোমাকে একটা ডালিম খেতে হবে, আর সেই ডালিমটা সাধারণ কোনো ডালিম নয়, কলা গাছের ডালিম খেতে হবে তোমাকে। আর পাশের জঙ্গলের দক্ষিণ দিকে কলা গাছের ডালিম ধরে, আর তুমি যদি ওই ডালিমটা খেতে পারো তবেই তুমি মানুষে পরিণত হতে পারবে। কিন্তু সাবধান, পাশের জঙ্গলে ঈগলের উৎপাত খুব বেশি। না জানি ওই ডালিম খেতে গিয়ে আবার তুমি ঈগলের পেটে চলে যাও। যা হওয়ার হবে, এমন জীবন আর আমি চাই না পাখি। এরপর টুনি পাশের জঙ্গলের দিকে রওনা দেয় আর অনেক সাবধানে সেই জঙ্গলের কলা গাছের কাছে যায়। আর সে দেখে সত্যি কলা গাছে ডালিম ধরে আছে। এই তো কলা গাছে ডালিম ধরে আছে। আর দেরি করা যাবে না, দ্রুত ডালিম খেতে হবে। না জানি আবার কখন ঈগলরা হামলা করে। এই কথা বলি টুনি কলা গাছে বসে আর কলা গাছে বসে ডালিম খেতে থাকে। আর হঠাৎই একটা ঈগলকে টুনি দেখতে পায় আর টুনি দ্রুত ডালিম খেতে থাকে। ততক্ষণে ঈগলটা টুনির কাছে চলে আসে। শয়তান ছোট পাখি, সেদিন তুই আমার শিকার হওয়া থেকে বেঁচে গেছিস, কিন্তু আজ আর নয়। আজ আমি তোকে খাবই। আজ আর তোর কোনো চালাকি চলবে না। ঈগল এসব কথা বলে টুনির দিকে এগিয়ে যায়। ততক্ষণে টুনির ডালিম খাওয়া শেষ হয় আর টুনি বনিতা রূপে ফিরে আসে। কি কাণ্ড! এ তো দেখছি একটা পাখি নয়, এ তো দেখছি একটা মানুষ। পালাই বাবা, না হলে ধরতে পেলে আমার বড় বড় কথা ছুটিয়ে দিবে। ওই বেটা ঈগল, এবার পালাচ্ছিস কেন? হ্যাঁ, সাহস থাকলে দাঁড়া, তোকে আমি ভাজি করে খাবো। এতদিন বড্ড কষ্ট হয়েছে আমার, তবে আর না। এবার থেকে আমি অনেক পরিশ্রমী হব আর পরিশ্রম করে সুখেই দিন কাটাবো। এরপর বনিতা নিজের বাড়িতে ফিরে যায় আর অনেক পরিশ্রমী হয়ে ওঠে।
গাছ ওটা? গাছটাতে কি সুন্দর একটা ফুল ফুটে আছে। এক কাজ করি, ফুলটা ছিঁড়ে মায়ের জন্য নিয়ে যাই, মা অনেক খুশি হবে। শিল্পী, কি করছিস তুই? দেখতে পাচ্ছিস না গাছটা থেকে কাটা? তোর হাত কেটে যাবে। কিছুই হবে না, আমি সাবধানে ফুলটা ছিঁড়বো। এই ছিঁড়লাম, দেখেছিস আমার হাতে কোনো কাটাই বাঁধেনি। অদ্ভুত, এর আগে যখন আমি ফুলটা ছিঁড়তে গিয়েছিলাম গাছের কাঁটাগুলো কেন যেন বড় বড় হয়ে গিয়েছিল। এবার তোর কিছুই হলো না। আচ্ছা, আমি ফুলটা নিয়ে বাড়িতে গেলাম। তোর হাতে ওটা কি ফুল? দেখতে তো অনেক সুন্দর। আমি আগে কখনো অমন ফুল দেখিনি। নাম তো জানি না, ফুলটা দেখে ভালো লাগলো তাই তোমার জন্য তুলে নিয়ে এলাম। মা, ফুলটা আমাকে দে, ভিজিয়ে রাখি, তাহলে অনেকক্ষণ টাটকা থাকবে। আমিও ঘুমিয়ে পড়েছিলাম, আমার মেয়ে কোথায় গেল? তুমি কি তোমার ডালে ধরা ফুলটার কথা বলছো? কিছুক্ষণ আগে একটা মেয়ে ফুলটা ছিঁড়ে নিয়ে গেছে। বলছো কি? মেয়েটা কোন দিকে গেছে বলতে পারবে? আমি জানি তোমার মেয়ে কোথায়। সত্যি? তাহলে তুমি আমার একটা উপকার করবে, আমার বীজ নিয়ে ওই মেয়েটার বাড়ির উঠোনে ফেলে দিয়ে আসবে। আমি তোমার কেন উপকার করব? না তুমি ফল দাও, আর তোমার গায়ে তো কাটা আর কাটা, আর ওখানে তো কেউ বসতেও পারে না। আমার গায়ে কাটা থাকে সব সময় আমার মেয়েটাকে রক্ষা করার জন্য, যেন ওর কেউ ক্ষতি না করতে পারে। কিন্তু তবু আজ আমার মেয়ে আমার থেকে আলাদা হয়ে গেছে। পাখি, তুমি ওর মেয়েটাকে আনার ব্যবস্থা করে দাও। এরপর থেকে কাটা গাছ ওর ডালে তোমাকে বসতে দেবে। গাছ যা বলছে আমি তাই করব, তুমি এবারের মতো আমার উপকার করো। ঠিক আছে, নাও তোমার বীজ, আমি ওই বীজটা নিয়ে গিয়ে ওই মেয়েটার বাড়ির উঠোনে ফেলে দিয়ে আসি। ফেলে দিয়ে এসেছো বীজটা? হ্যাঁ, আমার কাজ হয়ে গেছে। এখন কাটা গাছ কি করবে? আমি আমার বীজের সাহায্যে ওই মেয়েটার কাছে যাব এখন। এটা আবার কোন গাছ? আমাদের বাড়ির সামনে এলো কি করে? শিল্পী, দেখে যা, মুহূর্তের মধ্যে এত বড় গাছটা এখানে কি করে এলো? এই গাছটা তো দেখতে সেই কাটা গাছের মতোই, যার ফুল আমি নিয়ে এসেছি। এমন গাছ এখানে ছিল? আগে তো কখনো দেখিনি। এই তো আমার মেয়েটাকে ওই ফুলদানিতে দেখা যাচ্ছে। ভাগ্যিস ওকে ওরা পানিতে ভিজিয়ে রেখেছে, নয়তো বেশিক্ষণ বাঁচতই না। থাক মা, বাদ দাও, এই গাছটা বাবাকে বলে পরে কাটিয়ে নিলেই হবে। হ্যাঁ চল ঘরে যাই। ওরা দুজন সরেছে আমার সামন থেকে, এখন আমার লতা পাতা দিয়ে আমার মেয়েকে আমার কাছে ফেরত আনবো আমি। এ কি, এই কাঁটাযুক্ত লতা আমার ঘরে কি করছে? আমার ফুলটা নিয়ে কোথায় যাচ্ছে? মেয়ে আমার, তুই ঠিক আছিস তো? এবারে মেয়েটা আমাকে দেখে ফেলেছে, আমি আবার আমার আগের জায়গায় ফেরত যাই। গাছটা নিমিষে আমার চোখের সামনে দিয়ে ফুলটাকে নিয়ে হাওয়া হয়ে গেল, কিন্তু গাছটা কোথায় গেল? ওর আগের জায়গাতেই, ওখানে গিয়ে একবার দেখি তো। কাটা গাছ, তুমি তোমার মেয়েকে নিয়ে ফেরত এসেছো? ও কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে আবারও আমার ডালে লাগালে ওই আবারও আগের মতোই কথা বলবে। মা, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে দেখতে পাচ্ছিলাম না কেন? আমি তো এখানেই ছিলাম, কিন্তু একটা মেয়ে তোকে ওর সঙ্গে নিয়ে গিয়েছিল, তাই তুই কথা বলতে পারছিলি না, আমাকে দেখতে পাচ্ছিলি না। আমার খুব ভয় করছিল মা। এখন তোর কোনো ভয় নেই, আমি তোর সাথেই আছি। তোমার ডালে একটা ফুল কেন? আর ওই তোমার মেয়ে হয় কি করে? যা ভেবেছিলাম তাই, গাছটা এখানেই ফেরত এসেছে, আর ফুলটা ওর ডালেই ধরে আছে। ওই মেয়েটা আবারও এদিকে আছে, তোমরা সবাই চুপ থাকো। আমি তো একটু আগেও শুনলাম ওরা সবাই কথা বলছিল, আমাকে দেখে কি ওরা চুপ হয়ে গেল? এই মেয়ে, তুমি এখানে কি করছো? এই কাটা গাছটা অনেক ভয়ঙ্কর, তার উপর তুমি আবার ওর ফুল ছিঁড়েছিলে। বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও, না হলে গাছটা তোমার পুরো শরীরে কাটা লাগিয়ে দেবে। না, আমি কোথাও যাব না। আমি জানতে চাই গাছটার কাছে ওই ফুলটা এত গুরুত্বপূর্ণ কেন, যার জন্য আমার বাড়ি পর্যন্ত চলে গিয়েছিল। তোমাকে কেউ কিছু বলবে না, সরো সরো এখান থেকে। ঠিক আছে, আমি তাহলে গ্রামের সবাইকে বলবো এই গাছটা একটা অভিশপ্ত গাছ, আমাদের সবার ক্ষতি করবে। তখন দেখবে গ্রামে সবাই মিলে গাছটাকে কেটে ফেলেছে, তখন আর এই ফুলটাও থাকবে না। এমন করো না, তুমি কি জানতে চাও বলো আমাকে, আমি তোমাকে সব বলছি। এই তো এখন আমার কথা তোমাদের কানে ঢুকেছে। সবার আগে আমি জানতে চাই তুমি এই ফুলটাকে নিজের মেয়ে বলছো কেন?
তোমার মতো আমি আগে একজন সাধারণ মানুষ ছিলাম, আর এই যে ফুলটাকে দেখছো, ও ছিল আমার মেয়ে। মানুষ থেকে গাছ হলে কি করে তোমরা? আগে আমাদের একটা সুখী পরিবার ছিল, কিন্তু একদিন আমাদের বাড়িতে এলো একজন অচেনা অতিথি। বাড়িতে কি কেউ আছেন? হ্যাঁ, বলুন, কাকে খুঁজছে? আমি অনেক দূর থেকে এখানে এসেছি, অনেক পানি পিপাসা পেয়েছে আমার, একটু পানি দেওয়া যাবে কি? হ্যাঁ, অপেক্ষা করুন, আমি এখনই আনছি। এই নিন, মা আপনার জন্য পানি পাঠিয়েছে। এই বয়স্ক লোকটাকে? জানি না, উনি একটু পানি খেতে চাইলো, তাই আমি পানি খেতে দিলাম। ঠিক আছে, ধরো এই বাজারগুলো ভেতরে নিয়ে যাও। দাঁড়া, তোর সাথে আমার জরুরি কথা আছে। কি ব্যাপার, আপনি হঠাৎ করে আমার হাত চেপে ধরলেন কেন? আর আমার সাথে আপনার কি জরুরি কথা? তোর মা কি কয়েকদিন আগে মারা গিয়েছে? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলে? হ্যাঁ, আমি সব জানি, আর তোর মাকে কে মেরেছে সেটাও আমি জানি। মানে কি বলছেন এসব? আমার মাকে আবার কে মারতে যাবে? তোর খুব কাছের লোকেরাই তোর মাকে মেরেছে। প্রমাণ চাইলে আজ রাতে তোর মেয়ে আর বইয়ের চোখের আড়াল হয়ে আমার কাছে তুই আসবি। ওই বড় গাছটার পেছনে আমি তোর জন্য অপেক্ষা করব। ঠিক আছে। রাত হলে লিলির বাবা সবার চোখের আড়াল হয়ে লোকটার সঙ্গে দেখা করতে যায়, আর ওই লোকটা জাদু করে গাছে একটা দৃশ্য দেখাতে থাকে। বৌমা, ভাত রাধা এখনো শেষ হয়নি, আমাকে খেতে দাও। হ্যাঁ, দিচ্ছি মা। বুড়ি তো কিছু করবে না, সারাদিন আমাকে দিয়েই কাজ করাবে। আজ বুড়িকে আমি প্রাণেই মেরে ফেলবো। মেঘা এভাবে কথা বলছে কেন? আর মার ভাতে ওটা কি মেশাচ্ছে? একটু অপেক্ষা কর, সব টের পাবি। বৌমা, ভাত খাওয়ার পর আমার গলাটা খুব ব্যথা করছে, আমাকে একটু পানি দাও বৌমা। আমি তোকে দেব না পানি, সারাদিন তুই যেমন আমাকে জ্বালাস, এখন তুই জ্বলেই মর। আমাকে বাঁচা বৌমা। না, মেঘা এসব করতে পারে না, আমি এসব বিশ্বাস করি না। ওই বিষের বোতলটা মেয়েটা এখনো লুকিয়ে রেখেছে, ওটা যদি তুই পাস তাহলে আমার কথা সত্য প্রমাণিত হবে। ঠিক আছে, সকাল হয়ে গেছে, আমি এখনই বাড়ি গিয়ে দেখব আপনার কথা ঠিক কিনা। আপনিও আমার সাথে চলুন। সকাল সকাল কোথায় চলে গিয়েছিলে? আর এই লোকটা এখন আমাদের বাড়ির সামনে কি করছে? কি হলো, রান্নাঘরে কেন যাচ্ছ? এই তো বিষের বোতলটা, তার মানে লোকটা যা বলেছিল সবটাই সত্যি। তুমি আমার মাকে মেরেছো? তুমি এইসব কি বলছো? পাগল হয়ে গিয়েছো? অচেনা একটা লোকের কথা তুমি এভাবে বিশ্বাস করছো? বিশ্বাস করতাম না যদি নিজের চোখে না দেখতাম আর হাতে নাতে প্রমাণ না পেতাম। তুমি এখনই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। শোন, তুই নিজে ওকে শাস্তি দিতে না পারলে তুই আমাকে বল, আমি ওর শাস্তির ব্যবস্থা করব। ঠিক আছে, আপনি যা করতে চান করুন, আমি আপনাকে বাধা দেব না। এই না হলে আসল পুরুষের মতো কথা, ওকে ওই গাছের সঙ্গে বেঁধে ফেল। বাবা, তুমি মায়ের সঙ্গে এমনটা করছো কেন? বুঝবি না লিলি, তুই অন্যদিকে তাকা। এবার তোরা ওর সামনে থেকে সরে দাঁড়া, আমি ওর কাছে গিয়ে জাদু মন্ত্র পড়ছি। আপনি কে? আমাদের সঙ্গে এমনটা কেন করছেন? এত তাড়াতাড়ি আমার কথা ভুলে গেলি? আমার চেহারা দেখ ভালো করে। কাদের চাচা আপনি? হ্যাঁ, এতক্ষণে মনে পড়লো তোর? আমি হিংসায় মানুষের ফসল নষ্ট করে দিতাম, আর তুই আমাকে একদিন হাতে নাতে ধরিস। তখন গ্রামের লোকজন মিলে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। আপনি এতদিনে সেটার প্রতিশোধ নিতে এসেছেন? হ্যাঁ, ওই ঘটনার পর তোরা গ্রাম ছেড়ে চলে গিয়েছিলি বলে আমি তোর খোঁজ পাইনি। আজ আমি প্রতিশোধ নেব। এ কি, মা শরীর এমন গাছের মতো হয়ে যাচ্ছে কেন? লিলি, যাস না ওখানে। লিলি তার বাবার হাত ছাড়িয়ে তার মাকে জড়িয়ে ধরার পর সে ওই কাটা গাছের ফুল হয়ে গেল। এই কি হলো? আমার মেয়েকে আপনি আগের মতো করে দিন। এখন দেরি হয়ে গেছে, তুই কাঁদিস না। বিধাতা যা করে ভালোর জন্যই করে। তোর মেয়েও হয়তো এতদিন ওর সঙ্গে থেকে ওর মতোই হয়ে গেছে। আমি এই গাছটাকে দূরে কোথাও রেখে আসবো, তাহলেই তোর ওদের কথা মনে পড়বে না। সেদিন থেকে আমি আমার মেয়েকে নিয়ে এই রূপে এখানে আটকে আছি। আপনি এখানে অপেক্ষা করুন, আমি এখনই আমাদের গ্রামের বড় সাধু বাবাকে ডেকে নিয়ে আসছি। সব শুনলাম, ওই লোকটা ওদের উপর কালো জাদু করেছে। শিল্পী, তুমি আমাকে ওই গাছের একটা বড় কাঁটা এনে দাও। এই নিন। সাধু বাবা চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলো, আর সেই কাঁটাটা বাতাসে ভেসে সেই লোকটার পেটে গিয়ে ঢুকলো।
এ কি, যে মেয়েটাকে আমি কাটা গাছ বানিয়ে দিয়েছিলাম ওই গাছেরই তো কাটা এটা। আমাকে কেউ বাঁচাও আমাকে কেউ। আমি আবার আগের মতো হয়ে গেছি। মা, আমিও। তোমাকে অনেক ধন্যবাদ শিল্পী, তুমি না থাকলে হয়তো আমাদেরকে আজীবন এভাবে বন্দি হয়ে থাকতে হতো। তোমাদের দুজনকে হারিয়ে তোমার স্বামী পাগলের মতো হয়ে গেছে। ওই লোকটা মারা যাওয়ার পর উল্টাপাল্টা জাদু ভুলে গিয়ে আবারও আগের মতো হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা। লিলি, বাড়ি চল, তোর বাবা আমাদের জন্য অপেক্ষা করছে।